হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আই হোপ সকলেই ভালো আছো। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালের বাংলা প্রশ্নপত্র ও তার সঠিক উত্তর সিলেবাস সহ একদম সহজভাবে এক্সপ্লেন করব। সো এখান থেকে তোমরা হুবহু অনেক প্রশ্ন পরীক্ষায় কমন পাবে, গ্যারান্টি দিচ্ছি, দেখে নিও। তো প্রথমে তোমাদের সিলেবাসে কি কি পড়তে হবে একটু দেখে নাও। ভর দুপুরে সেনাপতি শঙ্কর, পাইন দাঁড়িয়ে, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, কুমড়ে পোকার বাসাবাড়ি, হজবরল থেকে 1 থেকে 14 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। ভাষাচর্চা অর্থাৎ ব্যাকরণ থেকে বিসর্গ সন্ধি ও শব্দের গঠন। এবারে প্রশ্নের কাঠামো ও নাম্বার বিভাজনটা একটু দেখে নাও। সো গদ্য থেকে এমসিকিউ থাকছে 2টি, এসিকিউ থাকছে 2টি এবং 2 নম্বরের 2টি প্রশ্ন, টোটাল 8 নাম্বার। কবিতা থেকেও সেম একই রকমই থাকছে। এরপর ব্যাকরণ থেকে এমসিকিউ থাকছে 4টি, এসিকিউ থাকছে 6টি, টোটাল 10 নাম্বার। এবং সহায়ক পাঠ থেকে শুধুমাত্র 1 নম্বরের 4টি এসিকিউ প্রশ্ন থাকবে 4 নাম্বার। তাহলে মোট তোমাদের 30 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং সময় থাকছে 1 ঘন্টা। সো ফাইনালি চলে আসবো আমরা একের দাগের প্রশ্নে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রথম প্রশ্ন, শঙ্কর এমু পাখি দেখেছিল নারকেল গাছে, সবেদা গাছে, তাল গাছে নাকি সুপারি গাছে? সঠিক উত্তরটি হবে সবেদা গাছে। পরের প্রশ্ন, ক্যাস্টাং সাহেব বন্য জন্তুদের সঙ্গে কত বছর থেকেছেন? উত্তর হবে 40 বছর। পরের প্রশ্ন, আঁচল পেতে ঘুমোচ্ছে, উত্তর হবে বিশ্বভুবন। পরের প্রশ্ন, মরুতটে দাঁড়িয়ে রয়েছে, উত্তর পাম গাছ। পরের প্রশ্ন, ঘাস ফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে তা হলো, উত্তর হবে বর্ষা ঋতুর কথা। পরের প্রশ্ন, ভর দুপুরে কবিতায় শুকনো খড়ের আঁটি রয়েছে অশ্বত্থ গাছের নিচে, মাঠে, গোলাঘরে নাকি নৌকার খোলে? সঠিক উত্তরটি হবে নৌকার খোলে। 1.6 প্রশ্ন, পাইন গাছ কিসের রূপালী পোশাক পরেছে? উত্তর বরফের। পরের প্রশ্ন, পূর্ববঙ্গের মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ হলো, উত্তর হবে সাবধান। পরের প্রশ্ন, কবি অরুণ মিত্র কোন ভাষার বিশেষজ্ঞ ছিলেন? উত্তর হবে ফরাসি ভাষার। পরের প্রশ্ন, ময়ূরের ডাককে বলা হয়, উত্তর হবে কেকা। আর হাতির ডাককে কি বলা হয় বলো তো? ব্রিংহর্ন। এটা মনে রাখবে। পরের প্রশ্ন অর্থাৎ এমসিকিউ লাস্ট প্রশ্ন, পাখিরা যে রং দেখতে পায় না তা হলো সাদা, কালো, হলুদ নাকি বেগুনি? সঠিক উত্তরটি হবে বেগুনি। এবারে চলে আসবো আমরা 2 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, ভর দুপুরে কবিতায় অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর, ছাতার মতো অশ্বত্থ গাছটিও পথিকদের রোদ বৃষ্টির থেকে আড়াল করে বলে তাকে পথিকজনের ছাতা বলা হয়েছে। পরের প্রশ্ন, মন ভালো করা কবিতায় রোদ্দুরকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, মন ভালো করা রোদ্দুরকে কবি মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। পরের প্রশ্ন, রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর, রাখালরা গাছের তলায় দেখছে মেঘগুলি আকাশকে ছুঁয়ে যাচ্ছে। 2.4 প্রশ্ন, কুমড়ে পোকার চেহারাটি কেমন? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, কুমড়ে পোকার শরীর লিগলিকে সরু হয়। এদের শরীরের মাঝখানের বোটার মতো সরু অংশটি হলুদ হলেও সমগ্র গায়ের রং মিশমিশে কালো। আর কুমড়ে পোকা কত দূরের ব্যবধান থেকে মাটি সংগ্রহ করে বলো তো? উত্তর, 40-50 গজ থেকে। এটা মনে রাখবে। আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, কুমড়ে পোকা কি দিয়ে বাসা বানায়? এর উত্তরে তোমরা মনে রাখবে কাদা মাটি দিয়ে কুমড়ে পোকা বাসা বানায়। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, আকন্দবাড়ির স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে? উত্তর, আকন্দবাড়ির স্কুলের ছাত্রছাত্রীরা ভেটুরিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ি থেকে পড়তে আসে। পরের প্রশ্ন, শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি? উত্তর, নীলচে। আর শঙ্করের বাবার নাম কি বলতো? অভিমন্যু সেনাপতি। আর তার সহপাঠী হচ্ছে সমীরকান্ত দীক্ষিত। এটাও মনে রাখবে। পরের প্রশ্ন, শঙ্কর কিসের স্বপ্ন দেখে? উত্তর, শঙ্কর স্বপ্নে শঙ্খ চিলের মতো ভেসে যায়। কখনো কখনো সে এমু পাখিরও স্বপ্ন দেখে। পরের প্রশ্ন, পাইন গাছ সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর, পাইন গাছ সাধারণত শীত প্রধান দেশে অর্থাৎ পাহাড়ি
অঞ্চলে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, পাইন গাছ কিসের স্বপ্ন দেখে? বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরে তোমরা লিখবে পাইন গাছ স্বপ্ন দেখে দূরে মরুভূমি প্রান্তে গরম পাহাড়ের উপর যেখানে সূর্য ওঠে সেখানে একটি পাম গাছ বুক ভরা দুঃখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। পরের প্রশ্ন, নদীর ধারে কোন দৃশ্য ভর দুপুরে কবিতায় ফুটে উঠেছে? উত্তর, নদীর ধারে শুকনো খড়ের আঁটি বোঝাই করা একটা বড় নৌকা বাঁধা থাকার দৃশ্য কবিতায় ফুটে উঠেছে। পরের প্রশ্ন, ভর দুপুরে কবিতায় বর্ণিত গালচেটি কি দিয়ে প্রস্তুত? উত্তর হবে গালচেটি নরম ঘাস দিয়ে প্রস্তুত। পরের প্রশ্ন, মাছরাঙার গায়ের রংটি কেমন? উত্তর, মাছরাঙা পাখিটির গায়ের কোথাও ছোট বড় নীলের ছোঁয়াচে, কোথাও বা লাল হলুদ সবুজের স্পর্শ রয়েছে। পরের প্রশ্ন, এমু পাখির বাসস্থান কোথায়? উত্তর, আন্দিজ পর্বতমালায়। পরের প্রশ্ন, কোন কোন পশুরা মানুষের ভাষা বুঝতে পারে? তো উত্তরে তোমরা লিখবে শিম্পাঞ্জি আর ওরাংওটাং মানুষের ভাষা বুঝতে পারে। এবারে চলে আসবো আমরা 3 দাগের প্রশ্নে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের মান 2 নাম্বার করে। প্রথম প্রশ্ন, ঘাসফড়িং কবিতায় কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠেছিল? তো উত্তরে তোমরা লিখবে কোনো এক ঝিরঝিরে বৃষ্টির দিনে বৃষ্টির শেষে কবি ভিজে ঘাসে পা রাখা মাত্র তার দেখা হয়ে যায় এক সবুজ ঘাসফড়িংয়ের সঙ্গে। ঘাসফড়িংটিও বোধহয় কবির মতোই বৃষ্টি ভেজা সবুজ ঘাসের নরম স্পর্শ নেওয়ার জন্য ঘাসে ঘাসে উড়ে বেড়াচ্ছিল। বৃষ্টি ভেজা সবুজ ঘাসের মধ্যেই কবির সঙ্গে ঘাসফড়িংটির প্রথম দেখা হলো। সেই প্রথম দেখাতেই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। কবির মনে হলো এই নতুন বন্ধুত্ব বা আত্মীয়তার উপহার স্বরূপ ঘাসফড়িংটিও তার সবুজ মাথা তুলে কবিকে নানা রকম খেলা দেখিয়ে মুগ্ধ করতে চাইছে। এভাবেই কবির সাথে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি? বা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার যে অলস দুপুরের ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর, কবি দেখছেন এক নিস্তব্ধ দুপুরে চারপাশে অলস মেজাজ তৈরি হয়েছে। পথিকের বিশ্রামের জন্য অসত্য গাছ তার ছায়া মেলে দিয়েছে। গরু বাছুর আপন মনে চড়ে বেড়াচ্ছে। রাখাল ছেলে নিশ্চিন্তে গাছের তলায় ঘাসের ওপরে শুয়ে শুয়ে আকাশ দেখছে। কোনো এক জনমানবহীন নৌকা খড় বোঝাই হয়ে নদীর ঘাটে বাঁধা। মানুষ তো ঘরের ভেতরে বিশ্রাম নিচ্ছেই, বাতাসও যেন ধুলো ওড়াবার খেলা খেলছে। সব মিলিয়ে এই বিশ্ব চরাচর জুড়ে এক অদ্ভুত শান্তির পরিবেশ তৈরি হয়েছে। তাই চারপাশের এই শান্ত ছবি দেখে কবি বলেছেন, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। যদি লাইন তুলে প্রশ্ন আসে তাহলে উত্তরটা এখানে এন্ড করে দেবে, আর যদি অলস দুপুরের ছবি কিভাবে ফুটে উঠেছে আসে তাহলে আরেক লাইন বাড়িয়ে তোমরা লিখবে, এইভাবে কবি টুকরো টুকরো দৃশ্যের মধ্য দিয়ে গ্রাম বাংলার অলস দুপুরের ছবি ফুটিয়ে তুলেছেন। পরের প্রশ্ন, পাম গাছের বুক বেদনায় ভরা কেন? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। উত্তর, পাম গাছ মরুভূমির উষ্ণ রুক্ষ ধুধু বালিতে ভরা অঞ্চলে একাকী দাঁড়িয়ে থাকে। মরুভূমির গরম বালির ছোঁয়ায় বাতাস গরম হয়ে ওঠে। সেই বাতাসের ঝাপটা লাগে তার গায়ে, তৃষ্ণায় বুক ফেটে যায়। এমন নিঃসঙ্গ ও দুঃখের জীবনে কেউ সুখী হতে পারে না। সেই কারণে পাম গাছের বুক বেদনায় ভরা। পরের প্রশ্ন, মাকড়সা দেখলেই কুমোরে পোকা কি করে? অথবা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, কুমোরে পোকা কিভাবে মাকড়সা শিকার করে? বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরে তোমরা লিখবে, মাকড়সা দেখলেই কুমোরে পোকা ছুটে গিয়ে তার ঘাড়ে কামড়ে ধরে, কিন্তু তাকে একেবারে মেরে ফেলে না। মাকড়সার শরীরে হুল ফুটিয়ে তারা এক ধরনের বিষ ঢেলে দেয়। কোনো কোনো মাকড়সাকে 5-7 বার পর্যন্ত হুল ফোটাতে থাকে। এর ফলে মাকড়সাটির মৃত্যু না হলেও মাকড়সাটি একেবারে অসার হয়ে যায়। এরপর ওই অসার মাকড়সাটিকে কুমোরে পোকা মুখে করে বাসায় নিয়ে এসে চিৎ করে রাখে। তারপর তার পেটের একপাশে লম্বাটে ধরনের একটি ডিম পাড়ে। পরের প্রশ্ন, এরা তো মানুষেরই জাত ভাই, কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে? তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্য আছে? বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর, মানুষের জাত ভাই বলতে এখানে শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং জাতীয় প্রাণীদের বোঝানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও মানুষের সাথে এদের বড় পার্থক্য হলো, মানুষের মতো এরা মনের ভাব প্রকাশ করতে ভাষা ব্যবহার করতে পারে না। এদের ভাষা জ্ঞান নেই, তবে এরা ইশারা বা অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারে, অথবা তাই তারা স্বভাবতই নীরব। কাদের কথা বলা হয়েছে? তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি? উত্তরে তোমরা লিখবে, সুবিনয় রায়চৌধুরী রচিত পশু পাখির ভাষা রচনায় জঙ্গলের পশুদের কথা এখানে বলা হয়েছে। পোষা জন্তুদের তুলনায় জঙ্গলের জন্তুরা স্বভাবতই
স্বভাবতই নীরব হয়, কারণ পোষা জন্তুরা বাড়ির পরিবেশে অনেক বেশি নিরাপদ হওয়ায় নিজেদের খুশি মতো জোরে ডাকতে পারে। কিন্তু জঙ্গলের জন্তুরা বন্য পরিবেশে থাকার ফলে সবসময় তাদের প্রাণ বাঁচিয়ে চলতে হয়। তাই আত্মরক্ষার কারণে বন্য প্রাণীরা স্বভাবতই নীরব প্রকৃতির হয়। চলে আসছে আমরা 4 দাগের প্রশ্নে। এই প্রশ্নগুলি হযবরল থেকে করা হয়েছে। প্রথম প্রশ্ন, বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি কি? উত্তর, বেড়ালের মতে কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট দিয়েই মাত্র 1.5 ঘন্টায় তিব্বতে পৌঁছানোর সিধে রাস্তা। পরের প্রশ্ন, হযবরল কার লেখা? উত্তর, সুকুমার রায়ের লেখা। পরের প্রশ্ন, বেড়ালের মতামত অনুযায়ী চশমা শব্দটির নির্মাণ কিভাবে হলো? তো উত্তরে তোমরা লিখবে, হযবরল গল্পের বেড়ালের কথা অনুযায়ী চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালবের স আর রুমালের মা, এই তিনে মিলে তৈরি হয়ে যায় চশমা। পরের প্রশ্ন, হযবরল কথার অর্থ কি? উত্তর হবে এলোমেলো। চলে আসছে আমরা 5 দাগের প্রশ্নে। এই প্রশ্নগুলি মূলত ব্যাকরণ থেকে করা হয়েছে। প্রথম প্রশ্ন, তপবন শব্দের সন্ধি বিচ্ছেদ হলো? উত্তর হবে তপ যোগ বন। পরের প্রশ্ন, অন্ন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো যে কোনো খাবার, চাল নাকি ভাত? উত্তর হবে যে কোনো খাবার। আর অন্ন শব্দের প্রচলিত অর্থ হচ্ছে ভাত, এটাও মনে রাখবে। পরের প্রশ্ন, প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো? উত্তর হবে প্রাতঃ যোগ রাস। এবারে চলে আসবো আমরা 6 দাগের প্রশ্নে। প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, মৌলিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যেসব শব্দকে ভাঙা আর যায় না, ভাঙা গেলেও টুকরো অংশগুলির কোনো অর্থ থাকে না, তাদের বলা হয় মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ। যেমন লাল কালো, 1 2, হাতি ঘোড়া ইত্যাদি। পরের প্রশ্ন, ধ্বনি ও বর্ণের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর, ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। পরের প্রশ্ন, যৌগিক শব্দ বা সাধিত শব্দ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে শব্দ ভাঙলে ছোট ছোট অর্থপূর্ণ শব্দ বা মূল শব্দটির সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত শব্দাংশ বা খণ্ড পাওয়া যায় তাদের বলে সাধিত শব্দ বা যৌগিক শব্দ। যেমন মুশকিল আসান, ব্যর্থতা ইত্যাদি। পরের প্রশ্ন, বিসর্গ সন্ধি কাকে বলে? তো উত্তরে তোমরা লিখবে, প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলা হয়। উদাহরণ, নমঃ যোগ কার, নমস্কার। এর সাথে তোমরা পূরণবাচক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। এটাও নিজে থেকে করে রাখবে। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের 6ষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার ফাইনাল সাজেশন। এই সাজেশনটি তোমরা পরীক্ষার আগে ভালো করে তৈরি করো। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেই। সো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করলাম।